ম্যাক্সিমাম পসিবল লস মেথড, এই মেথডটা কখন অ্যাপ্লাই করব আমরা? আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে পিসমিল ডিস্ট্রিবিউশন অ্যাকচুয়ালি জিনিসটা কি। পিসমিল ডিস্ট্রিবিউশন মানে যখন একটা ফার্ম ডিসলভ হচ্ছে, বিভিন্ন অ্যাসেট বিভিন্ন সময় সেল হচ্ছে, এমন নয় যে সমস্ত অ্যাসেটস ফার্মের কাছে যা ছিল সেটা একই দিনে সোল্ড অফ হয়ে যাবে। যেমন যেমন অ্যাসেট সেল হয়, টাকা আসে, সেই টাকা দিয়ে লায়াবিলিটি পেমেন্ট করতে থাকি এবং পার্ট বাই পার্ট লায়াবিলিটি পেমেন্ট হয় অ্যাজ অ্যান্ড হোয়েন রিয়ালাইজড। সেই জন্য এই সিস্টেমটার নাম হচ্ছে পিসমেল ডিস্ট্রিবিউশন। এবার পিসমেল ডিস্ট্রিবিউশন আমরা দেখেছি যে যখন আমাদের অ্যাসেট বিক্রি করে টাকা আসে, সেক্ষেত্রে প্রথমে আমাদের কাদের প্রেফারেন্স দেব? আনসিকিউরড ক্রেডিটর্স, তারপরে পার্টনার্সের লোনের এগেনস্টে পেমেন্ট দেব, অ্যান্ড ফাইনালি পার্টনারদের ক্যাপিটালের এগেনস্টে। এবার এই পার্টনারদের ক্যাপিটালের এগেনস্টে যখন পেমেন্ট হয়, তখন একটা কোয়েশ্চেন দাঁড়ায় যে কোন পার্টনারকে আগে দেব। যদি আমরা দেখি পার্টনারদের ক্যাপিটাল ব্যালেন্সটা তাদের প্রফিট শেয়ারিং রেশিওতে নেই, তখন আমাদের দুটো ওয়ে আছে পার্টনারদের ক্যাপিটালের এগেনস্টে পেমেন্ট করবার। একটা মেথড যেটা আগের ক্লাসে শিখে নিয়েছি সেটা হচ্ছে সারপ্লাস ক্যাপিটাল মেথড। সারপ্লাস ক্যাপিটাল মেথড, সেই মেথডে কি করতাম? একজন পার্টনারের অ্যাবসলিউট সারপ্লাস বার করতাম। যার অ্যাবসলিউট সারপ্লাস থাকতো তাকে আগে অ্যাবসলিউট সারপ্লাস দিতাম, তারপরে সারপ্লাস পার্টটা দিতাম, তারপরে যখন টাকা আসতো সেই টাকাটা পার্টনারদের মধ্যে তাদের প্রফিট শেয়ারিং রেশিওতে ডিস্ট্রিবিউট করতাম। তো সারপ্লাস ক্যাপিটাল মেথডে কিভাবে পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউশন করতে হয় সেটা আমরা শিখে নিয়েছি। সেই জায়গাটাই, অর্থাৎ পার্টনারদের ক্যাপিটালের এগেনস্টে যখন টাকা দেওয়া হবে, তখন সারপ্লাস ক্যাপিটাল মেথড ফলো না করে আরো একটা মেথড ফলো করা যায়, যার নাম হচ্ছে ম্যাক্সিমাম পসিবল লস মেথড। তার মানে যখন পিসমেল ডিস্ট্রিবিউশন করছি, আমরা সারপ্লাস ক্যাপিটালও করতে পারি, ম্যাক্সিমাম পসিবল লসও করতে পারি। মাথায় রাখবো, সারপ্লাস ক্যাপিটাল মেথড সব জায়গায় কিন্তু ইউজ হয় না। যদি দেখি অল পার্টনার্স আর সলভেন্ট, সমস্ত পার্টনার যদি সলভেন্ট হয়, তখনই আমরা সারপ্লাস ক্যাপিটাল মেথড ফলো করব। যদি কোনো সিচুয়েশনে পার্টনাররা ইনসলভেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ম্যাক্সিমাম পসিবল লস মেথড ফলো করা যায়, সারপ্লাস ক্যাপিটাল মেথড ফলো করা যায় না। তার মানে একটা জিনিস আমরা বলতে পারি, যে সিচুয়েশনই হোক না কেন, সমস্ত পার্টনার সলভেন্ট, কোন একজন পার্টনার ইনসলভেন্ট, ম্যাক্সিমাম পসিবল লস মেথড কিন্তু সব জায়গায় চলবে। সারপ্লাস ক্যাপিটাল মেথড আমরা তখনই ইউজ করতে পারবো যখন পার্টনারদের মধ্যে সবাই সলভেন্ট আছে। ওকে, এইবার আজকে আমরা শিখবো এই ম্যাক্সিমাম পসিবল লস মেথডে কিভাবে লায়াবিলিটির পেমেন্ট করা হয় বা পার্টনারদের ক্যাপিটালের এগেনস্টে পেমেন্ট হয়। দেখো, আউটসাইড লায়াবিলিটির পেমেন্টের ক্ষেত্রে সারপ্লাস ক্যাপিটাল মেথডেও যা করেছি এখানেও তাই করব। প্রবলেম ওখানে না, প্রবলেম হচ্ছে যখন পার্টনারদের ক্যাপিটালের এগেনস্টে টাকা ফেরত দেবে, তখন হয় তুমি সারপ্লাস মেথড ফলো করো, নতুবা ম্যাক্সিমাম পসিবল লস মেথড ফলো করো। ম্যাক্সিমাম পসিবল লস মেথডে কি হয় স্যার? একটা এক্সাম্পল দিয়ে বলি। ধর একটা বিজনেসে তিনজন পার্টনার আছে, আমি ধরলাম এ, বি আর সি। তাদের ক্যাপিটাল ব্যালেন্সেস, এর ধর 1 লাখ আছে, বি এর 80,000, সি এর 60,000। তার মানে তিনজনের মিলে টোটাল কত দেবার আছে ফার্মের? 2,40,000। এইবার ধর ফার্স্ট রিয়ালাইজেশন হয়েছে 90,000 টাকা। তাহলে আমরা সারপ্লাস ক্যাপিটাল মেথডে কি করতাম? 90,000 টাকা হাতে ক্যাশ আছে, যে পার্টনারের অ্যাবসলিউট সারপ্লাস ছিল তাকে আগে দিতাম, তাকে দেওয়ার পরে যদি অ্যাভেলেবেল ক্যাশ থাকতো তারপরে সারপ্লাসটাকে দিতাম, তারপরে প্রফিট শেয়ারিং রেশিওতে ডিস্ট্রিবিউট করতাম। বাট এখানকার নিয়ম কি? হাতে ক্যাশ কত আছে? 90। তিনজনকে মিলিয়ে কত দেবার আছে? 1,00,000, 80 আর 60। টোটাল তিনজনকে মিলে দেবার আছে 2,40,000। তো এখানে তোমায় হিসাব করতে হবে যে হাতে যদি আমার 90 থাকে, আর আমি অ্যাজিউম করব যে আমার কাছে আর ক্যাশ আসবে না, এই আমার ক্যাশ, তাহলে 90,000 টাকা যদি আমার অ্যাভেলেবেল ক্যাশ হয়, আর যেখানে আমার লায়াবিলিটি দেখতে পাচ্ছি টোটাল পার্টনারদের কাছে 2,40,000, তাহলে আমার ম্যাক্সিমাম লস কত হতে পারে? স্যার 2,40,000 থেকে 90 বাদ দিলে
আমার ম্যাক্সিমাম লস হতে পারে 1.5 লাখ। এই 1.5 লাখ টাকার যে ম্যাক্সিমাম লস হতে পারে সেই লসটাকে আমি প্রফিট শেয়ারিং রেশিওতে এবিসি এর মধ্যে ভাগ করে দেবো। ম্যাক্সিমাম লস কত হতে পারে, মানে আলটিমেটলি কিন্তু মাথায় রাখতে হবে আমার টার্গেট কি 90,000 টাকা কাকে দেব। সেটার জন্য প্রথমে চিন্তা করব টোটাল কত বাকি আছে, 240 দেবার আছে, অ্যাভেলেবেল ক্যাশ কত 90, তাহলে আমার লস কত 1.5 লাখ। তো আমি এখানে নিচে দেখাবো টোটাল লায়াবিলিটি কত 240, এটা একটা সিঙ্গেল আন্ডার দ্য ডায়াগ্রাম, লেস অ্যাভেলেবেল ক্যাশ। অ্যাভেলেবেল ক্যাশ কত আমার হচ্ছে 90,000, তাহলে 1.5 লাখ টাকা হচ্ছে আমার কি ম্যাক্সিমাম লস। এই 1.5 লাখ টাকা যে ম্যাক্সিমাম লস হলো সেই ম্যাক্সিমাম লসকে আমি ডিস্ট্রিবিউট করব। সো ম্যাক্সিমাম লস শেয়ার্ড ইন, ওদের প্রফিট শেয়ারিং রেশিও ধরো 2:1:1, তাহলে 1.5 লাখ টাকা যদি 2:1:1 এ শেয়ার করি, 1.5 লাখ ডিভাইডেড বাই 4 ইন্টু 2, একে দেব লস 75, 37,500, 37,500। এটা করে কত আসছে স্যার, এর 25, এর হচ্ছে 80 থেকে 37,500 বাদ দিলে 42,500, আর এই হচ্ছে 60 থেকে 37,500 বাদ দিলে 22,500। এই যে ব্যালেন্সটা বেরোলো, ম্যাক্সিমাম লসটা আমি এটা শেয়ার করলাম এই রাইটটা, তাহলে আমার এই যে 25,000, 42,500 আর 22,500 তিনটি পজিটিভ বেরিয়েছে। তার মানে এই যে হাতে 90,000 টাকাটা আছে না, এই 90,000 টাকাটা আলটিমেটলি কে কে কত পাবে, এ কে দেবো 25, বি কে দেবো 42,500, সি কে দেবো 22,500। দেখ এই তিনটা অ্যামাউন্ট যোগ করে তো 90 হবে, কারণ ম্যাক্সিমাম লসটা তো আমি তিনজনকে দিয়ে দিলাম। ম্যাক্সিমাম লস দেওয়ার পর তাহলে ব্যালেন্স যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি ওরা পাবে। তার মানে এই যে অ্যাভেলেবেল 90 ছিল সেটার থেকে এ পেলো কত অ্যাকচুয়ালি 25,000। তাহলে এবার আমি আবার লিখবো ব্যালেন্স ডিউ আফটার পেমেন্ট। 25 দেওয়া গেছে, 1 থেকে 25 বাদ দিলে এখন বাকি আছে কত 75। 80 থেকে 42,500 বাদ দিলে এখন বাকি আছে কত 37,500, এরও বাকি আছে কত 37,500। এখানে একটা স্টেপেই হয়ে গেল, কারণ এখানে প্রত্যেকটা ফিগার পজিটিভ এসে গেছে। স্যার ধরুন আপনি যখন ম্যাক্সিমাম লসটা তিনজনের মধ্যে দিলেন, এমনও তো হতে পারতো স্যার, ধরুন এটা 60,000 না, এটা ছিল 30,000 টাকা, তখন কিন্তু 30 থেকে 37,500 বাদ দিলে এটা কিন্তু নেগেটিভ আসতো 7,500। যদি ম্যাক্সিমাম লসকে শেয়ার করার পর মাইনাস করে দেখছি কারণ নেগেটিভ চলে আসছে, তখন সেই নেগেটিভকে কিন্তু জিরো করতে হবে। কি করে, তখন এই 7,500 কে প্লাস করব 7,500, সেই 7,500 কে আমি এ আর বি এর মধ্যে ওদের যে ক্যাপিটাল রেশিও থাকবে 1 লাখ আর 80, দ্যাট ইজ 10:8, বা যেটাকে আমরা বলতে পারি 5:4, সেই 5:4 এ 7,500 কে আবার ভাগ করতে হবে। করার পর যে ব্যালেন্সটা থাকবে সেটা হবে পেমেন্ট টু দ্য পার্টনার্স। যদি নেগেটিভ ব্যালেন্স আসে তখন আমি ধরে নেব সেই নেগেটিভ ব্যালেন্সটাকে অন্যান্য পার্টনাররা তাদের ক্যাপিটাল রেশিওতে শেয়ার করবে। মানে এই ম্যাক্সিমাম পসিবল লস মেথডে এটা ভাবা হয়, যদি কারো নেগেটিভ ব্যালেন্স আসে সে হচ্ছে ইনসলভেন্ট, তো তার লসটাকে বাকি পার্টনাররা তাদের ক্যাপিটাল রেশিওতে ভেঙে নেবে, নিয়ে যে অ্যামাউন্ট আসবে সেই অ্যামাউন্টটা ওই পার্টনাররা পেলো। তাহলে পেলো যদি ওটা, তাহলে ফাইনাল বাকি রইলো কত, প্রথম ডিউ থেকে যেটা বাকি রইলো সেটা ব্যালেন্স করে বাকিটা তাহলে ডিউ রইলো। এরপর ধর সেকেন্ড রিয়ালাইজেশন, আবার টাকা ঢুকলো। সেকেন্ড রিয়ালাইজেশন ধর 40,000 টাকা ঢুকেছে, আমার পেয়েবেল কত 75, 37,500, 37,500, টোটাল 1.5 লাখ টাকা পেয়েবেল অ্যামাউন্ট, অ্যাভেলেবেল ক্যাশ কত 40। তাহলে আমি লিখতে পারি টোটাল লায়াবিলিটি কত 1.5 লক্ষ টাকা, সেখান থেকে অ্যাভেলেবেল ক্যাশ 40। তাহলে এই স্টেজে আবার ম্যাক্সিমাম লস কত হবে 1,10,000 ম্যাক্সিমাম লস, এটাকে শেয়ার করে দিতে হবে 2:1:1 এ, তার মানে 55, 27,500, 27,500। স্যার এখানেও দেখো
পজিটিভ চলে এসছে, মানে 75 থেকে 55 বাদ দিলে কত হয়? 20,000, এটা 10,000, এটাও 10,000। তার মানে 40,000 টাকার পেমেন্টটা কে কত পাবে? এ পাবে 20, বি পাবে 10, সি পাবে 10। এটা পেমেন্ট পেয়ে গেল। তাহলে এটা হচ্ছে পেমেন্ট। তাহলে এবার ব্যালেন্স ডিউ কত হলো? ব্যালেন্স ডিউ আগেন 75 থেকে 20 পেয়ে গেল, মানে এখন 55। এর হচ্ছে কত? 27,500 ডিউ, এর হচ্ছে 27,500। এবার ধর থার্ড রিয়ালাইজেশন, ধর 90,000 টাকা, 90 না, 45, 22 মাস পজিটিভে আসবে, 1 লাখ পজিটিভে আসবে, 1,08,000 থার্ড রিয়ালাইজেশন। টোটাল লায়াবিলিটি কত আছে এই স্টেজে? 1,10,000। ঠিক আছে। অ্যাভেলেবল ক্যাশ কত? অ্যাভেলেবল ক্যাশ হচ্ছে 1,08,000। ম্যাক্সিমাম লস 2,000। 2,000 কে শেয়ার করি, 1,000, 500, 500। তাহলে আগেন এখানে 54,000, এখানে হচ্ছে 27,000, এখানে হচ্ছে 27,000। এটা হচ্ছে ওরা পাবে। ঠিক আছে। তাহলে 54, 27, 27 যোগ করলে কিন্তু কত হবে? 1,08,000। তাহলে শেষ বেশ ডিউ কত পড়ে রইল? 1,000, 500, 500। ধর আর কালেকশন হলো না, তাহলে এটাকেই ফাইনালি আমরা বলবো লস অন রিয়ালাইজেশন। তো ওই সিচুয়েশনটা আমি দেখাতে পারলাম না যেখানে কিনা কোনো একজনের নেগেটিভ চলে আসবে। সেই সিচুয়েশনটা হলে তাহলে আমরা কি করব? যার নেগেটিভ আসবে তাকে আবার অন্যদের মধ্যে পজিটিভে শেয়ার করব, মানে তাদের ক্যাপিটাল রেশিওতে শেয়ার করে নেব। মানে কি রকম হবে সিচুয়েশনটা আমি একটু বলি। ধর অন্য একটা এক্সাম্পল নেই, ব্যালেন্স ডিউ আমি ধরছি 60, 10, 20। আমার টাকা এসছে ফার্স্ট রিয়ালাইজেশন 50,000 টাকা। তাহলে আমার টোটাল লায়াবিলিটি কত আছে? 70, 20, 90,000 মাইনাস অ্যাভেলেবল ক্যাশ কত? 50, পসিবল লস কত? 40। ঠিক আছে। আমি রেশিও ধরছি 1:2:1। তাহলে প্রথম জন্মের মধ্যে কত দেবো লস? 10, একে দেবো 20, একে দেবো 10। এবার খেয়াল করে দেখ, এর 50 আসছে, এর কিন্তু নেগেটিভ 10 আসছে, আর এরও কিন্তু পজিটিভ 10 আসছে। তাহলে আমাদের এই নেগেটিভ 10টাকে আবার ডিস্ট্রিবিউট করতে হবে এ আর বি এর মধ্যে, ওদের ক্যাপিটাল রেশিওতে। ক্যাপিটাল কত? 60 আর 20, মানে 3:1। তাহলে 10,000কে 3:1 দিলে এর মধ্যে দেবো 7.5, আর এর মধ্যে দেবো 2,500। তাহলে এ নীল হয়ে গেল, এর পড়ে রইল 7.5, এর পড়ে রইল 42,500। তার মানে এই যে 42,500, 7.5, এটা হবে পেমেন্ট। আমার কাছে অ্যাভেলেবেল ক্যাশ কত ছিল? 50। সেই 50,000 টাকা দেখ, এই দুটো যোগ করলে 50 হচ্ছে। তাহলে এর পরের লাইনে ব্যালেন্স ডিউ কত করবি? অ্যাকচুয়াল এর বাকি ছিল কত? 60। 60-এর মধ্যে থেকে এতগুলো স্টেপ করে ওর ফাইনালি পেমেন্ট হলো কত? 42,500। তাহলে 18,500 বাকি রইল। বিয়ের তো 1 পয়সা পেমেন্ট হয়নি, ওর 10ই বাকি আছে। আর সি এর 20 থেকে 7.5 বাকি পেমেন্ট হয়ে গেছে, কত বাকি আছে? 12.5। সো ম্যাক্সিমাম লস শেয়ার করে যখন দেখবি কারো ফিগারটা নেগেটিভ আসছে, তখন সেটাকে আবার বাকি পার্টনারদের মধ্যে তাদের ক্যাপিটাল রেশিওতে ডিস্ট্রিবিউট করবে। করে যে অ্যাভেলেবেল ক্যাশটা এসছে সেটা কাকে কত দিবি সেটা বার করে নিলি, নিয়ে আবার যে আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট ছিল সেখান থেকে যেটা পেমেন্ট এলো সেটা বাদ দিয়ে পরের লাইনে আবার ডিউ অ্যামাউন্ট করবি। ঠিক আছে। হাতে করে একটা সামস করি, সামস নাম্বার 75 আসবেন দাসে। আমাদের পেজ নাম্বার হচ্ছে 190।
পেজ নাম্বার 190, সামস নাম্বার 75, লাস্ট সামস। দেখ এখানে লাস্ট লাইনে বলেছি প্রিপেয়ার এ স্টেটমেন্ট শোয়িং দ্য ডিস্ট্রিবিউশন অফ ক্যাশ। আমি যে কোনো মেথড করতে পারি, সারপ্লাসও করতে পারি, ম্যাক্সিমাম লসও করতে পারি। যদি মেথড মেনশন না করে যে কোনো মেথড করা যায়, আর মেথড যদি মেনশন করে তাহলে সেই মেথড। একটা কথা মাথায় রাখতে হবে, ম্যাক্সিমাম পসিবল লস সলভেন্ট ইনসলভেন্ট বোথ কেসে আমরা অ্যাপ্লাই করতে পারি, বাট সারপ্লাস ক্যাপিটাল মেথড তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন অল পার্টনার্স আর সলভেন্ট, তখনই সারপ্লাস ক্যাপিটাল মেথড করতে পারবো। এখানে ইনসলভেন্সির কোনো গল্প নেই, এখানে সারপ্লাসও করতে পারবো আমরা, ম্যাক্সিমাম লসও করতে পারবো। তিনজন পার্টনার আছে পিকিউআর, যাদের রেশিও বলা আছে 3:1, ব্যালেন্স শিট দেওয়া আছে। একটাই আউটসাইড লায়াবিলিটি আছে ক্রেডিটার্স, ব্যাংকে টাকা আছে 14,000, ডেটাস আর স্টক আছে। কিন্তু বলছে দেয়ার ওয়াজ এ কন্টিনজেন্ট লায়াবিলিটি। কন্টিনজেন্ট লায়াবিলিটি কথার মানে জানি, যে লায়াবিলিটিটা ব্যালেন্স শিট ডেটে লায়াবিলিটি নয় কিন্তু ভবিষ্যতে লায়াবিলিটিতে পরিণত হতে পারে, কারণ ওরা একটা বিল ভাঙিয়ে নিয়েছিল। বিল ডিসকাউন্টিং হলে কি, ওটা লায়াবিলিটি তখন হয় যখন ডিউ ডেটে বিলটা ডিসঅনার্ড হয়। তো ওই বিলের ডিউ ডেটটা হচ্ছে অ্যাকচুয়ালি 31 মেতে, দাঁড়িয়ে আছি তো আমি ডিসেম্বরে, জানুয়ারির 1 তারিখে। তাহলে মে মাসে যদি ওই বিলটা ডিসঅনার্ড হয় তাহলে ফার্মের একটা লায়াবিলিটি তৈরি হবে 5,000 টাকা, মানে সাবজেক্ট টু, এক্ষুনি লায়াবিলিটি না, ভবিষ্যতে লায়াবিলিটি হতে পারে। রিয়ালাইজেশন এক্সপেন্স বলে দিয়েছে, জানুয়ারি মাসে স্টক থেকে কত বিক্রি করে পেয়েছো, ডেটাস থেকে কত বিক্রি করে পেয়েছো, এক্সপেন্স কত হয়েছে। স্যার 10 আর 32 42,000 টাকা ঢুকেছে, তার থেকে খরচ 3,500 টাকা বাদ দিয়ে দেবো, তাহলে অ্যাভেলেবেল ক্যাশ পেয়ে যাবো। লাস্ট লাইনে বলেছে দ্য স্টক ওয়াজ কমপ্লিটলি ডিসপোজড অফ অ্যান্ড দ্য অ্যামাউন্টস ডিউ ফ্রম ডেটার্স ওয়ার রিয়ালাইজড, দ্য ব্যালেন্স বিং ইরিকভারেবল। ওই যা আদায় হয়েছে তাই, ডেটার্স এর আর আদায় হবে না। দ্য বিল ওয়াজ ডিউলি মেট অন দ্য ডিউ ডেট, এবং মে মাসে আলটিমেটলি বিলটা কিন্তু ডিসঅনার্ড হয়নি। ডিউলি মেট মতলব অনার্ড হয়েছে, তার মানে যে প্রভিশনটা আমি করেছিলাম সেই প্রভিশনটা ফিউচারে আর লাগবে না। It was arranged that net realization should be distributed in their due order at the end of each month. তাহলে আমি স্টেটমেন্ট বানাচ্ছি, সো আমি লিখব স্টেটমেন্ট শোয়িং ডিস্ট্রিবিউশন অফ ক্যাশ। আমরা যেহেতু ম্যাক্সিমাম পসিবল লস মেথড শিখছি, সেই মেথডেই করব। সেখানে আমরা ডেট দিই প্রথমে, তারপরে পার্টিকুলার্স, তারপরে একটা টোটাল অ্যামাউন্টের কলাম দিই। এবার দেখ আমার এক্সিস্টিং লায়াবিলিটি কে আছে, ক্রেডিটার্স, আর আরেকটা লায়াবিলিটি আছে যেটা হচ্ছে কন্টিনজেন্ট লায়াবিলিটি। এক্ষুনি লায়াবিলিটি নয় কিন্তু ভবিষ্যতে লায়াবিলিটি হতে পারে। তো ক্রেডিটার্স আমি রাখলাম, আর কন্টিনজেন্ট লায়াবিলিটি তুই এখানে দেখাতেও পারিস, নাও দেখাতে পারিস, তবু আমি দেখিয়ে রাখছি একটা কন্টিনজেন্ট লায়াবিলিটি আমার আছে বিল ডিসকাউন্টিং করবার জন্য। আর পার্টনারদের ক্যাপিটালের এগেনস্টে পেমেন্ট কত কত আছে, আমরা তিনজন ক্যাপিটাল লিখছি, পিস ক্যাপ, পিউস ক্যাপ আর আর এর ক্যাপ। ঠিক আছে, সো প্রথমে আমরা লিখছি ব্যালেন্স ডিউ, কার কাছে কত বাকি আছে। ক্রেডিটার্সদের কাছে বাকি আছে কত, 1,05,000 টাকা। কন্টিনজেন্ট লায়াবিলিটি আমার কত দেবার আছে, মে মাসে হতে পারে 5। পার্টনারদের ক্যাপিটালের ব্যালেন্স কত কত আছে, 70, 35, 7,000। ঠিক আছে, এবার আমার অলরেডি ব্যাংকে ছিল 14,000 টাকা, ওটা তো জানুয়ারি মাসেরই ব্যালেন্স, আর এদিকে ফার্স্ট রিয়ালাইজেশন তো জানুয়ারিরই। স্যার তার মানে একই সাথে ধরে নেই দুটো। যদি দেখো যে বিভিন্ন রিয়ালাইজেশনের স্পেসিফিক ডেট বলে দিয়েছে, সাপোজ জানুয়ারির 15 তারিখের কালেকশন বললো, 15 জানুয়ারি যখন বললো তাহলে কিন্তু ক্যাশ অ্যাট ব্যাংকে 1 তারিখেরটা ভেঙে দেবে, তখন ক্যাশ অ্যাট ব্যাংকে ফার্স্ট রিয়ালাইজেশন ধরে আর জানুয়ারি মাসের 15 তারিখে যেটা বলবে সেটাকে সেকেন্ড ধরতাম। কিন্তু এখানে জানুয়ারি 2022 বলেছে কিন্তু কোনো ডেট দেয়নি, সেই জন্য আমি কি করছি, ক্যাশ অ্যাট ব্যাংক আর জানুয়ারির প্রথম কালেকশন এই দুটোকে একসাথে করে আমি ডিস্ট্রিবিউট করছি। আমি কথা বোঝাতে পারলাম?
ক্যাশ অ্যাট ব্যাংকেই প্রথমেই ডিস্ট্রিবিউট করে দেবো যদি কিনা এখানে রিয়ালাইজেশন গুলো স্পেসিফিক ডেট বলে দিত, জানুয়ারির একটা নির্দিষ্ট দিন বলে দিত। সাপোজ 20শে জানুয়ারি বলছে, তা 20শে জানুয়ারি বলছে, আমার কাছে তো 1 জানুয়ারিতে ডিজলভ হয়েছে, তা 1 জানুয়ারি আমার কাছে ক্যাশ অ্যাট ব্যাংক অ্যাভেলেবেল রয়েছে, সেটাকেই ডিস্ট্রিবিউট করে দেবো। তারপর আমি 20 তারিখে যখন আবার টাকা আসবে সেই অনুযায়ী ডিস্ট্রিবিউট করব। কিন্তু এখানে তো কোনো ডেট দেয়নি, তা আমি ধরে নিচ্ছি জানুয়ারি মাসের ক্যাশ অ্যাট ব্যাংক এবং জানুয়ারি মাসের টোটাল কালেকশন একসাথে করছি। তাহলে আমি জানুয়ারি, ডেটে জানুয়ারি 2022 লিখছি। আমি লিখছি ফার্স্ট রিয়ালাইজেশন। আন্ডারলাইন করলাম। ফার্স্ট রিয়ালাইজেশনে আমার ক্যাশ অ্যাট ব্যাংক কত আছে? ক্যাশ অ্যাট ব্যাংক আছে 14,000 টাকা, সেটা নিলাম। আর স্টক কত টাকা এসছে? 10,000, সেটা নিলাম। প্লাস ডেটাস বিক্রি করে কত এসছে? 32, আর তার থেকে এক্সপেন্স বাদ দিয়ে দিলাম, কারণ ওটা তো খরচা হয়েছে, ও টাকাটা তো বাদ যাবে। মাইনাস 3,200, 3,500, সরি 3,500। তাহলে আমার কত টাকা পড়ে থাকছে? 52,500 আমার কাছে অ্যাভেলেবেল ক্যাশ। এখন তো পার্টনারদের দেব না, ক্রেডিটার্স রয়েছে আমার 1,05,000, কন্টিনজেন্ট লায়াবিলিটি একটা 5, দুজনেই তো ইকুয়াল রাইটস, দুজনেই আনসিকিউর, কিন্তু দুজনকে তো পুরো মিট আপ করতে পারবো না। তাহলে দুজনের আউটস্ট্যান্ডিং ব্যালেন্সের রেশিওতে 52,500 ডিস্ট্রিবিউট করব। তার মানে 105:5, এই রেশিওতে 52,500 দিয়ে দেবো ক্রেডিটার্স আর ফর কন্টিনজেন্ট লায়াবিলিটি। সো লেটস paid and provided for creditors and contingent liability, 52,500 দিয়ে এটা 0 হয়ে গেল। কোন রেশিওতে ভাঙবো? 105:5। তাহলে 52,500 105:5 ভাঙলে 52,500 ডিভাইডেড বাই 110 ইন্টু 105, 50,114, আর ওটাই যাবে 2,386। ক্যাপিটালের এগেনস্টে এখন কোনো পেমেন্ট নেই, তাহলে ব্যালেন্স ডিউ আবার করি। ব্যালেন্স ডিউ ক্রেডিটার্স এর কত বাকি? 54,186, 886, আর 5,000 থেকে 2,386 বাদ দিলে 2,614। ক্যাপিটাল তো যেমন আছে তেমন রেখে দিই 70, তারপরে ওর হচ্ছে 35, আর তারপরে হচ্ছে 7,000। ক্লিয়ার? এবার আমি সেকেন্ড রিয়ালাইজেশন আসি। কত তারিখ? ফেব্রুয়ারির 22, সেকেন্ড রিয়ালাইজেশন। কত টাকা এসছে? স্টক বেচেছি কত? স্টক 15,000, ডেটার্স 48,000, তার থেকে মাইনাস করি এক্সপেন্স। এক্সপেন্স কত? 2,700। তাহলে অ্যাভেলেবেল ক্যাশ কত আছে? 60,300। এটা দিয়ে কি দুটোকে পেমেন্ট করতে পারবো? ক্রেডিটার্সকে পুরো পেমেন্ট করে দিই, দুটো কভার হয়ে যাচ্ছে। পেইড টু ক্রেডিটার্স অ্যান্ড কন্টিনজেন্ট লায়াবিলিটি, দুজনে মিলে কত টাকা দেওয়ার ছিল? 52,886 আর 2614, 57,500 দেওয়া, তো 57,500 দিয়ে দিলাম। তাহলে ক্রেডিটার্স 54,886 পেয়ে গেল, আর কন্টিনজেন্ট লায়াবিলিটির জন্য এই টাকাটা প্রভিশন করে নিলাম। ব্যাস, ওদের মিটে গেল। কিন্তু স্যার এখনো আমার টাকা পড়ে রয়েছে 2,800 টাকা।
এটা অ্যাভেলেবেল ক্যাশ। এইবার তো আউটসাইড লায়াবিলিটি হয়ে গেছে, এবার অ্যাভেলেবেল ক্যাশ কাকে দেবো, পি কে না কিউ কে না আর কে? তার জন্য আমাকে ম্যাক্সিমাম পসিবল লসের টেকনিক অ্যাভেলেবেল করতে হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি তিনজনের মিলিয়ে টোটাল লায়াবিলিটি 70, 35, 1,05,000 আর 7, 1,12,000 টাকা। তাহলে টোটাল ক্যাপিটাল, টোটাল ক্যাপিটাল কত টাকা জানো? 1,12,000 মাইনাস করব অ্যাভেলেবেল ক্যাশ। অ্যাভেলেবেল ক্যাশ কত টাকা? ক্যাশ অ্যাভেলেবেল 2,800। তাহলে ম্যাক্সিমাম লস কত? ম্যাক্সিমাম লস হচ্ছে 1,09,200। এটা শেয়ার করতে হবে ওদের প্রফিট শেয়ারিং রেশিওতে। প্রফিট শেয়ারিং রেশিও কি? 3:1। তাহলে 1,09,200 3:1 এ শেয়ার কর, 54,600, 36,400, 18,200 করলাম। করার পর এর দেখ 70 থেকে 54,600 বাদ দিলে তাহলে কত ব্যালেন্স পড়ে থাকছে? 15,400। এর কিন্তু 1,400 টাকা মাইনাস হচ্ছে কি, আর এরও মাইনাস কত হচ্ছে? 11,200। স্যার নেগেটিভ হলে যাদের পজিটিভ থাকবে তাদের মধ্যে শেয়ার করে দিতে হয়। তো এখানে তো দুজনের নেগেটিভ, তাহলে দুজনেই কাকে দেব? পি কে দেব। সো এখানে 1,400 প্লাস করব, 11,200 প্লাস করব, আর এখানে মাইনাস করব 1,400, মাইনাস করব 11,200। তাতে আমার কি হবে? তো এই জায়গাটা একটু লিখবো কে Q's and R's negative shared with P। P এর সাথে শেয়ার করে নিলাম, তাহলে Q নীল, R নীল, আর 15,400 থেকে 12,600 বাদ দিলে 2,800 টাকা থাকে না, তাই তো? তার মানে আমার কাছে অ্যাভেলেবেল ক্যাশ কত ছিল? 2,800। প্রশ্ন হচ্ছিল 2,800 কাকে দেব? স্যার এই 2,800 বেরিয়ে গেল। 2,800 তাহলে কে পাবে? পি। তাহলে ফাইনাল পেমেন্ট বা পেমেন্ট অফ অ্যাভেলেবেল ক্যাশ কাকে দিয়ে দিলাম? পি কে। 2,800 পি কে দিয়ে দিলাম। এইবার আমাকে আবার ব্যালেন্স ডিউ করতে হবে। তাহলে পি এর অ্যাকচুয়াল ডিউ কত ছিল বলতো? 70,000 টাকা। তার মধ্যে পি পেয়েছে কত? 2,800। তাহলে 70 থেকে 2,800 বাদ দিলে 67,200। কিউ তো 1 পয়সাও পাইনি। কিউ এর টোটাল আউটস্ট্যান্ডিং 35 থাকলো, আর এর 7। আবার শুরুতে চলে এলাম। এবার আমাদের কোনটা হবে? আমাদের নেক্সট হচ্ছে মার্চ। মার্চ 2022। মার্চে আমাদের থার্ড রিয়ালাইজেশন। আমি আর ভেঙে দেখাবো না স্যার, থার্ড রিয়ালাইজেশন কত হয়েছে যোগ করে বল। 23 আর 12 যোগ করলে 35, তার থেকে 2,450 মাইনাস করে কত? 32, 550। এটা আমার অ্যাভেলেবেল ক্যাশ। এবার আমার টোটাল ক্যাপিটাল ডিউ, টোটাল ডিউ তিনজনেরটা যোগ কর। 67,200 প্লাস 35 প্লাস 7, 1,09,200 মাইনাস অ্যাভেলেবেল ক্যাশ 32,550। তাহলে ম্যাক্সিমাম লস কত হবে? ম্যাক্সিমাম লস 76,650। শেয়ার কর 3:1 এ, 3:2:1 এ। 38, 25, 25,550
12,500 12,775 না? এর কত আসছে? 67,200 থেকে এটা মাইনাস কর। 28,000 28,875 এর 9,450 এদের তো নেগেটিভ আসবে 5,775। এই নেগেটিভ যারা আসবে তাকে আবার এদের দুজনের ক্যাপিটাল রেশিওতে দিতে হবে। ক্যাপিটাল রেশিও কি ছিল? 70-35 মানে 2:1। তাহলে আমি এখানে একটু লিখব নেগেটিভ of R shared between P and Q in 2:1। তো 5,775 2:1 এ ডিস্ট্রিবিউট কর। 3,100 850 1,925 এই দুটো মাইনাস হয়ে গেল। তাহলে আর কিছু পাবে না, আর এর নীল। কিউ কত পাচ্ছে? 9,450 থেকে 1925 বাদ দে। বল 7,525। আর পি এর 28,875 থেকে 3850 মাইনাস কর। 25,025। এটা ফাইনাল পেমেন্ট হলো। এটা পেমেন্ট অফ অ্যাভেলেবল ক্যাশ। আবার ব্যালেন্স ডিউ করতে হবে। আচ্ছা দেখ তো, আনসার দেখ তো এগুলো ঠিক মিলছে কিনা। ব্যালেন্স ডিউ কত হবে? 67,200 তো বাকি ছিল। 67,200 থেকে 25,025 মাইনাস, তো 67,200 মাইনাস 25,025 42,175 না? কিউ এর হচ্ছে কত? 35,000 থেকে মাইনাস 7525 27,475। নিচে দেখো ম্যাক্সিমাম লস করা আছে 7,000। বুঝতে পারছি কিভাবে হবে। আচ্ছা মার্চ গেল, এবার এপ্রিল। ভীষণ লম্বা হচ্ছে সামস, কিছু করার নেই। ফোর্থ রিয়ালাইজেশন, ফোর্থ তো এটা, ইয়েস। ক্যালসি ধর কত টাকা? ফোর্থ রিয়ালাইজেশন 37,250। আর টোটাল ক্যাপিটাল ডিউ কত হচ্ছে? 42,175 প্লাস 27,475 প্লাস 7,000 76,650। তাহলে ম্যাক্সিমাম লস কত হচ্ছে? 39,400 ভাঙ 322 মানে হ্যাঁ 19,700। তারপরের জন 13,133। তারপরের জন 6,567। সবার আশা করছি পজিটিভই আসছে। কত হচ্ছে এটা? 42,175 থেকে মাইনাস কর। 22,475। এটা 14,342। এটা 433। এই তিনটে যোগ করে দেখতো 39,400 হচ্ছে কিনা। এটাই তো পেমেন্ট, সবকটা তো পজিটিভ এসছে। তাহলে পেমেন্ট অফ অ্যাভেলেবল ক্যাশ
আবার ব্যালেন্স ডিউ, আগে ছিল 42,175 থেকে এটা পেমেন্ট হলো, তাহলে কত আর বাকি থাকবে? 42,175 থেকে 22,475 মাইনাস করো, কত? 19,700। পরের জন 27,475 মাইনাস 14,342, হ্যাঁ 13,133 এবং 6567। এবার ফিফথ মে মাসে। আচ্ছা মে মাসে একটা জিনিস দেখো, মে মাসে তোমার ফিফথ রিয়ালাইজেশন, নর্মালি তুমি দেখতে পাচ্ছ 8,000 আর 10,000, 18 মাইনাস 2, 8,000 প্লাস 10,000 মাইনাস 2,000, আরো একটা টাকা আসবে কন্টিনজেন্ট লায়াবিলিটির জন্য, যে 5,000 টাকা তুমি সাইড করে রেখেছিলে সেটা তো আলটিমেটলি লাগলো না, তাহলে এখন প্লাস 5,000, কত হলো এটা? 21 মাইনাস টোটাল ক্যাপিটাল ডিউ, ক্যাপিটাল ডিউ কত আছে তিনজনের মিলে? 19,700 প্লাস 13,133, 19,700 প্লাস 13,133 প্লাস 6567, 39,400। ম্যাক্সিমাম লস 18,400। শেয়ার করো 3 to 1 এ, 6,200, 9,200, ওয়েট 9,200, 6,133, 3067। পজিটিভ আসছে বোধহয় সবার। এই 9,200 বাদ দিলে কত? 10.5, ঠিক করলাম? এর 7,000 বোধহয় নাকি, আর এর হচ্ছে 3,500। এটা টোটালটা কি 10, 7, 17, 3, 20, 21, এটা পেমেন্ট হয়ে গেল। পেমেন্ট অফ অ্যাভেলেবল ক্যাশ, পেমেন্ট অফ অ্যাভেলেবল ক্যাশ। আবার তাহলে ব্যালেন্স ডিউ, ব্যালেন্স ডিউ কত? 19,700 থেকে 10,500 বাদ চলে গেলে 9,200, 6,133 এবং 3067। এটাই বলতে পারি ব্যালেন্স ডিউ, এটা আনপেইড অ্যামাউন্ট, এটাই হচ্ছে লস অন রিয়ালাইজেশন। এখানে অনেকগুলো ইনস্টলমেন্ট, যেমন jan to মে 5টা ইনস্টলমেন্ট বলে একটু লম্বা হলো। প্রসেসটা, কনসেপ্টটা বুঝেছিস তো? চল এবার একটু করে নে।